নাহিদ যদি মুখ্য নেতা না হয়ে যায়, বা হাসনাত বা সার্জি যদি মুখ্য নেতা, মানে তারা যা বলবে তাই হবে, যদি এটা না হয়ে যায়, বা আক্তার যা বলবে তাই হবে, যদি এটা না হয়ে যায়, ভোটাভুটির কিছু হয়, এখানে শিবির মুখ্য ভূমিকা পালন করে। শিবিরের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত হবে, শিবিরের সিদ্ধান্ত আসবে জামাত থেকে। সো এটা জামাতের একটা গণ সংগঠন, যে সংগঠন দিয়ে তারা নির্বাচন করে মানে বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায়। বিএনপির দাবি অনুযায়ী দ্রুত নির্বাচন যদি দেয়, যদি দ্রুত নির্বাচন দেয়, তাহলে বিএনপি একদিকে লাভবান হবে, যে তারা আরো তাদের কি বলে সম্মানহানি থেকে তাদের নেতারা বাঁচবে। যেমন এখন তারা চাঁদাবাজি, এটার জন্য তাদের সম্মানহানি হচ্ছে, এইটা কমবে তাদের, কিন্তু তারা জামাতের খপ্পরে পড়ে যাবে পুরাটা। আমাদের সশস্ত্র বাহিনী বা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামাতকে ক্ষমতায় আসার সুযোগ দিবে আমার মনে হয় না। ওই কারচুপি প্ল্যান্ড হলো, কিভাবে করবে আমি জানি না, তবে এরা এই চেষ্টাটাই করবে। আওয়ামী লীগ নানা দলের ভাষায় নিয়ে বড় একটা অংশ এসব দলে জয়েন করেছে। এই দলটাতে কিন্তু ওই প্রবণতা কিন্তু এখনো নাই, যেহেতু তারাও বলছে এটা তরুণদের দল হবে, এটা বয়স্ক রাজনীতিবিদদের এখানে যাওয়ার কোন প্রবণতা এখন পর্যন্ত প্রকাশিত নয়। যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে অপারেশন ডেভিল হান্টে, তারা কি এখানে আসতে পারে? তারাই তো এখানে আসবে, তাদের কি আনার চেষ্টা হচ্ছে এখানে। আমি আপনাকে বলি, সেটা হলো এই দলটার মূল সাংগঠনিক কাঠামোটা হবে পুরোটাই জামাতের নিয়ন্ত্রিত কাঠামো, জামাত এটা পুরো পরিচালনা করবে। কিন্তু এখানে ফেইসে নিয়ে আসবে কাদেরকে? ফেইসে নিয়ে আসার জন্য তারা খুঁজতেছে হলো বিএনপির, যদি এলাকার বিএনপি যে আছে, সে ধরেন স্বতন্ত্র হয়ে কাউন্সিলর নির্বাচন, এরকম তো বহু আছে, তাই না? বিএনপির আছে, আওয়ামী লীগের আছে। প্রথম টার্গেট কিন্তু তাদের এই নির্বাচিত স্বতন্ত্র নামধারী নির্বাচিত যে কাউন্সিলর টাইপ আছে, একদম ইউনিয়ন পর্যায়ে যারা থেকে শুরু করে সর্বপর্যায়ে, এদেরকে প্রথম টার্গেট। এবং এরা ঘোষণাই দিয়েছে তারা জয়েন করছে, এরা ঘোষণা দিয়েছে যে তারা জয়েন করেছে। সো একটা বড় একটা চাঙ্ক, মানে পাবলিক সার্ভেন্ট বা পাবলিক পলিটিক্যাল ফেস, একটা বড় চাঙ্ক কিন্তু ওরা নিয়েছে হলো স্বতন্ত্র থেকে। শোনা যায় যে এখন আর এদের সাথে থাকবে কিনা আমি জানি না, শোনা যায় যে আওয়ামী লীগের বেশ কিছু স্বতন্ত্র সদস্য এদের সাথে আছে, বিশেষ করে ব্যবসায়ী স্বতন্ত্ররা, হ্যাঁ আছে, এটা অনেকেই বলছে। তো এটা হলো ওদের চাঙ্ক। একটা হলো, আমি আপনার এদের সাংগঠন হলো জামাত এই পুরো সংগঠনটাকে চালাবে, একেবারে সুচারুরূপে চালানো ওদের প্ল্যান এখন পর্যন্ত। এবং ওদের প্রথম কালেকশন হলো স্বতন্ত্র কাউন্সিলর, স্বতন্ত্র এই, স্বতন্ত্র ওই, স্বতন্ত্র। সেকেন্ড কালেকশন হলো অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তারা এখন গত 2 দিন না, তার আগে থেকে যে গ্রেপ্তারগুলি হয়েছে, তারা সাধারণত হয়েছে যে আওয়ামী লীগের যে লোকগুলি ধরেন আওয়ামী লীগের সময় সুবিধা পায় নাই, বা আওয়ামী লীগের সময় বেশি খেতে পারে নাই, মানে ধরেন টেন্ডার পায় নাই, অমুক পায় নাই, তো এই যে একটা হতাশ গোষ্ঠী ছিল, সেই হতাশ গোষ্ঠীটাকে তারা, বা আবার মামলাও আছে, কারণ এরা তো গড়ে মামলা খেয়েছে, তো মামলা খেয়েছে এরকম লোকজনকে তারা সংগ্রহ করতেছে। সংগ্রহ করে তারা একটা, এখন যেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের মধ্যে এখন হচ্ছে, দেখবেন যে বিভিন্ন জায়গায় তারা আদালত প্রাঙ্গণে ধরা পড়তেছে, তারা মুক্ত অঙ্গনে ধরা পড়তেছে, পার্কে ধরা পড়তেছে হাঁটতে গিয়ে। মানে এটা একটা হাস্যকর অবস্থা যে সকালবেলা পার্কে হাঁটতেছে, সেখান থেকে উঠায় নিয়ে গেছে, ঠিক আছে? তো যে লোকটা প্রকাশ্যে হাঁটতেছে, তার মানে আপনি বুঝেন তার বিরুদ্ধে কোনো মামলা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, তবে অমুক মামলায় তাদের সম্পৃক্ততার সন্দেহ আছে, মামলা নাই কিন্তু, এরকম বলে কিন্তু নিচ্ছে, সারা দেশ থেকে নিয়ে যাচ্ছে। এবং এরা শুধুমাত্র যে আওয়ামী লীগের তা না, এদের মধ্যে বিএনপিও আছে। বিএনপির গুলো প্রমিনেন্ট ফেস না, হ্যাঁ, আওয়ামী লীগের গুলো একটু ফেস আছে, যে অমুক দপ্তর সম্পাদক অমুক। কারণ বিএনপি পুরো ধরেন 15 বছরে ওদের সাংগঠনিক কাঠামো বেশিরভাগ জায়গাতেই আহ্বায়ক কমিটি, যার ফলে ওদের পদাধিকার ওই যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের যেরকম যুগ্ম সম্পাদক, সহকারী যুগ্ম সম্পাদক, সহ দপ্তর সম্পাদক, সহ সভাপতি, যে পদগুলি ছিল যেগুলো এখন বিক্রি হচ্ছে, এই পদগুলি কিন্তু এখন এরা নিয়ে নিচ্ছে। তো আওয়ামী লীগের এই চাংটা এবং বিএনপির একটা বড় চাং, যারা এরকম পদ পদবি নাই, ছিল না, কিন্তু বাট ওরা ইনফ্লুয়েন্সার, লোকালি ইনফ্লুয়েন্সার, এদেরকে নিচ্ছে। তো একটা বড় চাঙ্ক এভাবে সংগ্রহ হচ্ছে। এবং এটা যদি এরা ধরেন জামাতের কৌশলে, যদি এদেরকে কৌশল এবং সরকারি টাকা পয়সা, এবং যদি তারা ব্যবসায়ীদেরকে তাদের
একটা ব্যবসায়ী বেল্ট যদি তারা নিতে পারে, তো আপনি এটা ভাবতে পারেন, অনেকেই বলে যে ওরা কোনো ইয়ে পাবে না, কিন্তু আমার মনে হয় যে ওরা যে এরশাদ এবং জিয়া রহমানের মতোই ওরা পলিটিক্সে ডোমিনেট করবে এবং কারচুপি করে ওরা নির্বাচনে চলে আসবে। জামাতের বুদ্ধি প্রচন্ড রকমের, এটা আপনি জানেন। জামাত সাংঘাতিক সুশৃঙ্খল এবং কাঠামো এবং ইয়ের মধ্যে চলে। সো তারা যদি একটা কারচুপির ব্যবস্থা করে এবং নির্বাচন কমিশন যদি তাদের সাথে থাকে এবং সরকার যদি তাদের সাথে থাকে, আপনি আমার যথেষ্ট সন্দেহ আছে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু বিএনপি হতাশ হবে। এই মুহূর্তে যদি বিএনপির দাবি অনুযায়ী দ্রুত নির্বাচন দেয়, তাহলে বিএনপি একদিকে লাভবান হবে যে তারা আরো তাদের কি বলে সম্মানহানি থেকে তাদের নেতারা বাঁচবে। যেমন এখন তারা চাঁদাবাজি এটার জন্য তাদের সম্মানহানি হচ্ছে, এইটা কমবে তাদের, কিন্তু তারা জামাতের খপ্পরে পড়ে যাবে পুরাটা। তবে এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আই টেল ইউ, আমাদের সশস্ত্র বাহিনী বা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামাতকে ক্ষমতায় আসার সুযোগ দিবে আমার মনে হয় না। ওই কারচুপি প্ল্যান্ড হলো, কিভাবে করবে আমি জানি না, তবে এরা এই চেষ্টাটাই করবে। সাইফুল ভাই, নতুন দলটাকে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ বারি ভাই। নতুন রাজনৈতিক দল হয়েছে, আমি নতুন কিছু দেখি নাই আদার দেন এর মধ্যে একে জামাতের একটা ফ্রন্ট হিসাবে আমার কাছে মনে হয়েছে। এবং এদের কথাবার্তা, এদের স্লোগান, এদের আচরণ এবং দল গঠনের পরবর্তী নেতাদের আমি মুসলিম বলে বিভিন্ন স্ট্যাটাস, আমি মুসলমান হিসেবে গর্বিত, মুসলমান হিসেবে পরিচিত, এটাতে কাদেরকে সিগন্যাল দিচ্ছেন সেটা জানি না। কেউ বলছেন আমি বাঙালি, ওনারা বলছেন আমি মুসলমান হিসাবে গর্বিত, মুসলমান পরিবারে জন্মিয়েছি। হ্যাঁ, সবাই এটা আমি যখন ছোট সাংবাদিক ছিলাম, সাব এডিটর ছিলাম, তখন এরকম শোক সংবাদ লিখতে গিয়ে বলা হতো যে তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন। সবাইকে আমরা মুসলিম সম্ভ্রান্ত, এখন এনারাও হঠাৎ করে বলতেছে ওনারা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং ওনার মনে প্রাণে মুসলিম। কিন্তু এটা মূলত যে পরিচিতিটা দেয় নিজেদেরকে, তারা যতই বলুক যে তারা সেন্ট্রিস্ট পার্টি, এতে মনে হয় না, কিন্তু তারা অলরেডি একটা লাইন নিয়েছে। তাদের মূল স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, যদিও এই স্লোগানটা আপনি জানেন যে এটা হলো ভারতীয় কমিউনিস্টদের একটা স্লোগান। হ্যাঁ, কিন্তু কিভাবে যেন এটা প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের স্লোগান হিসাবে আমাদের এই বঙ্গে, বা প্রতিষ্ঠা করা হয়েছে। এটা কখনোই আমাদের দেশের স্লোগান ছিল না, বাট আমাদের বঙ্গে এই প্রথম এটাকে এস্টাবলিশ করা হয়েছে মুসলমানদের স্লোগান হিসাবে। এবং নতুন পার্টির জিন্দাবাদটা কিন্তু এরকম, ধরেন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয় বাংলা বলে, জাতীয় পার্টি বিএনপি এরা বলে জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে। আর কেউ একটু সুশীল হওয়ার জন্য, যেমন আমাদের একসময় চিফ জাস্টিস হাবিবুর রহমান সাহেব উনি চালু করেছিলেন বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাঁ, তো যাই হোক, এরা চালু করেছেন হলো ইনকিলাব। যে এটা এই নতুনত্ব ছাড়া আরো দুটো নতুনত্ব এই দলটার মধ্যে আপনি লক্ষ্য করবেন, সেটা হলো যে ওরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে। তারপরে ওরা আরেকটা জিনিস বলছে পরিষদ নির্বাচনের জন্য, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা দিয়ে সংবিধান রচনা করা হয়। ওরা এটুকু, এই তিনটা জিনিস ওদের নতুন কথা। আর বাকি এর বাইরে যা কিছু আছে সবই ট্র্যাডিশনাল অন্যান্য পার্টির মতো, তবে কথাবার্তা হলো জামাতি। এটাই আমার কাছে মনে হয়। এবং এদের স্লোগানগুলি যদি আপনি দেখেন, সবগুলি স্লোগানই অলমোস্ট মানে আপনাকে বিব্রত করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে কি বলে, আপনাকে মানে ডিস্টার্ব করে, এরকম স্লোগান ওরা দিচ্ছে। যাই হোক, পার্টিটাতে জামাতের যে জিনিসটা মূলত জামাতে ইসলামী, এইটা নিশ্চিত যে আপনি বাংলাদেশের সারা জীবন বাংলাদেশ থেকে একটা জিনিস আমি ছোটবেলা থেকে নিজের মধ্যে বুঝে এসছি, বা আমি বুঝি যে জামাত নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করা এটা সম্ভব না। মানে 2-4টা আসন পাওয়া যেতে পারে,
যেসব এলাকায় জামাতরা শক্তিশালী, এরকম কোনো আসন বা জামাতের নেতারা যেখানে আছেন সেখানে অন্যরা ছাড় দিলে, অন্য দল ছাড় দিলে তারা জিতে আসবেন। এককভাবে তাদের ক্ষমতা যাওয়ার মতো মুখ নাই। ব্যাপারটা হলো শক্তির চাইতে ওদের কোনো মুখই নেই, কারণ যেতে পারে না। তো জামাত বলে কোথাও ভোট যেতে গেলে এদেরকে আমরা সঙ্গে সঙ্গে মনে করে স্বাধীনতা বিরোধী, এবং এটা আমাদের ভেতরে চলে আসে, আমাদের মনের মধ্যে চলে আসে। এরা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের বাঙালিদেরকে হত্যা করেছিল, ঠিক আছে, এবং ডিরেক্টলি হত্যা করেছে, অস্ত্র হাতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হ্যাঁ, তো এদেরকে দেখলে মানুষ, জামাত বললে মানুষের মধ্যে একটা জার্কিং হয়, মানুষ এদেরকে ভোট দেয়। এটা হলো অন্ধ যারা ইসলামিস্ট বা জামাত ইসলামের লোক, বংশ পরম্পরা, বংশ বিস্তার করে যারা জামাত বড় হয়েছে, জামাতের যা বড় হওয়া এটা বংশ বিস্তারের মাধ্যমে হয়েছে। মানে 1971 সালে যারা জামাত করতো, আলবদর করছে, আলশামস করেছে, বা এদের পরিবারগুলো চেঞ্জ হয় নাই, কিন্তু এই পরিবারগুলো ধরেন একজন থেকে এখন 100 জন হয়েছে। সেরকম বাংলাদেশের জনসংখ্যা যেরকম বেড়েছে এদেরও জনসংখ্যা বেড়েছে। দ্যাটস অল। আদার দ্যান দ্যাট ওদের কোনো পার্সেন্টেজে আমি মনে করি না ওরা এখন পর্যন্ত ডাবল ডিজিটের পার্সেন্টেজে যেতে পেরেছে। সো তারা কি করেছে, তারা প্রথম থেকেই এই প্রথম আন্দোলনটাকে গ্র্যাব করার চেষ্টা করেছে, সেটা করে তারা সাকসেসফুলও হয়েছে। বলতে পারেন যে এই আন্দোলন যখন অলমোস্ট ব্যর্থতার দিকে যায় তখন কিন্তু তাদেরই স্বীকারোক্তি, তাদেরই যারা মাস্টার মাইন্ড, তারাই এখন বলছেন যে জামাতের এবং শিবিরের একক নেতৃত্বে তখন এক দফা দাবিটা দেওয়া হয়েছিল। এক দফা দাবি কিনা আজকে যারা নাগরিক পার্টি করে সামনে এসছেন যে নেতারা, নাহিদ ইসলাম বাইরে, এরা কিন্তু পরে এক দফার কথা বলেছে। এক দফা কিন্তু আগে শিবির সামনে নিয়ে আসছিল আরেকজন সমন্বয়কের মাধ্যমে, যেটা ওরা দাবি করেছে, যেটা ওনাদের মাস্টার মাইন্ডরা যেটা প্রচার করে। তো সেক্ষেত্রে শিবিরের একটা কর্তৃত্ব ছিল 24-এর আন্দোলনে বা 24-এর গন্ডগোলে। আপনি যদি, আমি এটাকে আন্দোলনও বলি না, এটা আমি গন্ডগোল বলতে চাই। তো এই গন্ডগোলের মধ্যে তারা নেতৃত্ব দিচ্ছে এবং সেখানে তারা জিতছে। এই গন্ডগোলের মধ্যে তারা জিতে গেছে, জিতে তারা কিন্তু যখন পার্টি ফর্মের দিকে গেল তখন কিন্তু দেখেন কেন এটা জামাতের, সেটা আমি আপনাকে বলি, জামাতের লোকরা ডিসিপ্লিনড হয়। ইটস লাইক দে আর ক্যাডার্স, তো সে ওরা শিবিরের লোকগুলি ক্যাডার। তো যখন দেখেন বলা হলো না যে পার্টিতে লিডারশিপ নিয়ে ক্রাইসিস হচ্ছে, ওই যে সম্পাদক পদ নিয়ে, অমুক পদ নিয়ে, তমুক পদ নিয়ে সাবেক শিবির নেতারা এই পদে আসতে চেষ্টা করতেছেন, সেটা আসতে দেওয়া হচ্ছে না, একদমই বোগাস কথা। বোগাস কথাটা এটা এই প্রচারটা করিয়ে তারা যেটা করেছে, ওই নেতাদেরকে বড় করেছে এবং ওই নেতারা এখন কিন্তু এখান থেকে ওদেরকে সরিয়ে নিয়েছে। তাদের পাওয়ার কতটুকু খেয়াল করে, যদি এখানে নেতৃত্ব নিয়ে সংঘাত হতো তাইলে তো এই নেতাগুলো একেবারে ফেসবুকে একটা নির্মোহ একটা বিবৃতি দিয়ে আস্তে করে সরে গেছে। কিন্তু সরে গিয়ে তারা কি করেছে, তারা বড় শিবিরের যেগুলো পরিচিত হয়েছে, সমন্বয় হিসাবে পরিচিতি পাইছে, এবং এদেরকে তারা সরিয়ে নিয়েছে। কিন্তু সাবেক শিবিরের সব লোকগুলিকে কিন্তু তারা ওখানে অ্যাকোমোডেট করেছে, সবগুলিকে অ্যাকোমোডেট করেছে। অ্যাটলিস্ট ওদের 100 কত সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে নেতার সংখ্যাই বেশি, এটা জানেন তো, তাই না? 160 বা 70 মাত্র 47 জন হলো মেম্বার, আর বাকি সবাই নেতা, আমরা সবাই নেতা। ওরা এই দলটা ইউনিক আরেক দিক থেকে, এই দলের নেতার কোনো অভাব নাই, সবাই নেতা। শুধু 47 জন আছে হলো সদস্য, বাকি সবই নেতা। 100 কতজন নেতা যেন ওদের। যাই হোক, তো ওই নেতৃত্বের এই যে সহ সমন্বয়ক, সহ মুখ্য সংগঠক, সহকারী মুখ্য সংগঠক, এরকম বহু পদ তৈরি করে এক এক পদের নিচে অ্যাসিস্ট্যান্ট রাখছে 8-10 জন করে। এরকম করে তারা কিন্তু তাদের এই পুরো কমিটিটাই হলো লিডারশিপ কমিটি, মানে পুরাটাই হলো লিডার, সবাই নেতা, আর 47 জন হলো ওদের সদস্য। যাই হোক, এই পুরো কমিটির মধ্যে কিন্তু সাবেক শিবিররা কিন্তু পুরোটাই দখল করে নিয়েছে। তারা কিন্তু এখন যদি কোনো ডিসিশন নিতে হয়, যদি ওদের আসলে গণতান্ত্রিক চর্চা করতে হয়, যেটা শিবিররা করে, তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তারা এটা চেষ্টা করে। তো শিবিরের স্টাইলে যদি এদের সেন্ট্রাল কমিটির ডিসিশন নিতে হয়, মানে নাহিদ যদি মুখ্য নেতা না হয়ে যায়, বা হাসনাত বা সার্জি যদি মুখ্য নেতা, মানে তারা যা বলবে তাই হবে, যদি এটা না হয়ে যায়, বা আক্তার যা বলবে তাই হবে, যদি এটা না হয়ে যায়, ভোটাভুটির কিছু হয়, এখানে শিবির মুখ্য ভূমিকা পালন করে। শিবিরের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত হবে, শিবিরের সিদ্ধান্ত আসবে জামাত থেকে। সো এটা জামাতের একটা গণ সংগঠন, যে সংগঠন দিয়ে তারা নির্বাচন করে মানে বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায়। সিম্পল ইজ ইট।
সেটা হতে পারে কারচুপি করে, সেটা হতে পারে শক্তি দিয়ে, সেটা হতে পারে তারা হয়তো, আমি জানি না ভবিষ্যৎ কি বলে, তারা হয়তো খুব পপুলার হবে। কিন্তু বেসিক্যালি জামাতের একটা গণসংগঠনের মতো, যদিও গণসংগঠন নির্বাচন করার কথা না, কিন্তু এটা জামাতের একটা ফোরফ্রন্ট, মানে একটা সামনের অর্কেস্ট্রা। আপনি যেমন ধরেন RSS এর বিজেপি যেমন, তেমনি